দিনের চা বাগান এবং রাত্রের চা বাগান দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখুন, দিনের চা বাগান তো কাজের মধ্যে কোলাহল থাকে, ওয়ার্কাররা সবাই কাজ করছে, আমরাও ব্যস্ত, সারাদিন দৌড়াদৌড়ি, ওয়ার্কাররাও কাজ করে। সন্ধে নামতেই নিস্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ পুরীর মতো হয়ে যায়। কারণ কি, চারদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সারি সারি গাছ দাঁড়িয়ে থাকে, তার নিচে চা বাগান। হ্যাঁ, একটা মায়াবী দৃশ্য। আপনি পূর্ণিমা রাতে চা বাগানে রাতের বেলা একটা মায়াবী দৃশ্য লাগে। আমি দেখেছি আপনাদের চা বাগান একদম বক্সা টাইগার রিজার্ভের সাথে লাগোয়া। তো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আপনারা কিরকম কি কোনো সহায়তা পান? আমরা যেহেতু টাইগার রিজার্ভের পাশে আছি, বন্য জন্তু জানোয়ার ওয়াইল্ড লাইফ এলিমেন্ট আসবেই আসবে। ওকে আমরা প্রোটেক্ট করার ক্ষমতা আমাদের নেই, কোনো আইনেও নেই। সেই একটা মানে ভয়ঙ্কর পরিবেশে সেই রকম জায়গায় ওয়ার্কারদেরকে নিয়ে যায় কাজ করানোর মতন কি মোটিভেশন আপনি তাদেরকে দেন? হিন্দিতে একটা কথা আছে, যে দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। প্রত্যেক দিনেই একটা দুটো করে নতুন ব্র্যান্ড লঞ্চ করছে। আপনি যত ভালোই কিছু করেন, তার প্রেজেন্টেশন, তার মার্কেটিং যদি প্রপার না থাকে, লোক নেবে না। From a dream to a trusted name, STC Films and Photography. নমস্কার, আমি সৃজন তালুকদার। আজকের আমাদের পডকাস্টের একজন স্পেশাল গেস্ট, যার থেকে লাস্ট 2 বছর আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো আমি আশা করব আজকে আমাদের অডিয়েন্সেরও তার থেকে অনেক কিছু শেখার আছে। আজকের আমাদের গেস্ট শ্রী চিন্ময় স্যার। নমস্কার, আমি চিন্ময় ধর, ম্যানেজার মাঝের ডাব্লিউ টি এস্টেট। গত 22 ইয়ার ধরে এই গার্ডেনে আমি চাকরি করছি। আমি আলিপুরদুয়ারেরই বাসিন্দা, জন্মস্থান পড়াশোনা সব আলিপুরদুয়ার। সবার প্রথমেই বলবো স্যার, ওয়েলকাম আমাদের চ্যানেলে। থ্যাংক ইউ। আর স্যার, এই যে মাঝের ডাবরি, যেখানে আপনার সকালটা হয়, সেই সকালে সেই পরিবেশটা মানে চা বাগানের সেই পরিবেশটা, সেটা আপনার কেমন লাগে? দেখুন, চা বাগানের পরিবেশ সকালবেলা, আমি তো 31 ইয়ার্স ধরে ইন্ডাস্ট্রিতে আছি। এর থেকে মনোরম সবুজ পরিবেশ, এর থেকে ভালো কিছু হয় না আর কি। কারণটা কি, এই কোলাহলহীন, পাখির ডাকে ঘুম ভাঙে ভোরবেলা। আর সেই ঘুম ভাঙার পরের থেকে আমাদের দৈনন্দিন কাজে আমরা নিজেরা জড়িত হয়ে পড়ি। সারাদিন সবুজের মধ্যেই থাকি। খুব সুন্দর, সকালবেলাটা খুবই ভালো লাগে। এই মনোরম পরিবেশ, কোনো চারদিকে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, শুধুমাত্র পাখির ডাক, বিভিন্ন জন্তু জানোয়ারের, ময়ূরের ডাক, এগুলোই শুনতে পাই প্রত্যেকদিন সকালবেলা। স্যার, মাঝের ডাবরির তো একটা বড় ইতিহাস রয়েছে। সেই ইতিহাস সম্পর্কে যদি আপনি কিছু বলুন। মাঝের ডাবরির ইতিহাস হচ্ছে, মাঝের ডাবরি চা বাগান আমাদের কাছে যে রেকর্ড আছে, 1917-এ এই বাগান তৎকালীন বাংলাদেশের রংপুর জেলার জমিদার রায় ফ্যামিলি থেকে এসে এই চা বাগানের গোড়াপত্তন করে, আমাদের কাছে যে ডেটা আছে। তো গোড়াপত্তন করে রায়দের হাত দেখেই এই মাঝের ডাবরি চা বাগান। দেখবেন আমাদের গার্ডেনের কোম্পানির নাম লেখা হচ্ছে রংপুর টি অ্যাসোসিয়েশন লিমিটেড। এই রংপুর কথাটা এসছে যেহেতু রংপুর জেলায় তাদের বাসস্থান ছিল, রংপুর জেলার তারা জমিদার ছিল, সেই জন্যই রংপুর কথাটা এসছে ওখান থেকে। আর তারপরে তারা শুরু করে মাঝের ডাবরি। এই কথাটার মধ্যেও একটা টুইস্ট আছে। ডাবরি মিন্স আমরা ন্যাচারালি যেটা বুঝি, ডাবরি কথার অর্থ হচ্ছে একটা বাবেল, বাটি মিন্স বাটির যে নিচের লোয়ার পোর্শনটা তাকে ডাবরি বলা হয়। তো আমরা এই অঞ্চলের টোপোগ্রাফি স্টাডি করে দেখেছি, এই অঞ্চলের সবচেয়ে লোয়েস্ট 3টে গার্ডেন একদম লো ল্যান্ডের মধ্যে আছে। একটা হচ্ছে 1 নম্বরে আছে শ্রীনাথপুর, তারপরে মাঝের ডাবরি, তারপর হচ্ছে মথুরা ডিস্ট্রিক্ট। তো আমরা খুব ওই ওই জন্য ওটাকে ডাবরি বলা হয়। বর্ষার সময় সবসময় জল জমে যায়। এখনো প্রচুর বর্ষার জলের সমস্যা আমাদের বাগানে আছে। সেগুলো কাটিয়ে উঠেই আমরা আজকে মাঝের ডাবরি এই জায়গায় এসছে। তো তখন ওই রায়দের হাত ধরেই এই বাগানের গোড়াপত্তন শুরু হয়। তারপরে হাত বদল হয়ে হয়ে এখন আমাদের এমএলএ গ্রুপের হাতে আছে, মদনলাল আগরওয়াল অ্যান্ড কোম্পানি, রংপুর টি অ্যাসোসিয়েশন, ওনাদের হাতেই আছে। 2004 থেকে ওনারা দায়িত্ব নেওয়ার পরে
এই বাগানে আমি যখন এসছিলাম, ইতিহাস বলতে গেলে এই বাগানে আমি যখন এসছিলাম আমার কিছু কথা সবসময় মনের ভেতরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার মনের মধ্যে আসে। সেগুলো হচ্ছে যখন এসছিলাম এই বাগান আমরা মানে আমি যখন জয়েন করলাম চাকরি করার জন্য, তখন বিভিন্ন আমাদের ফ্রেন্ড সার্কেল, কলিগ সার্কেলে যার, যার সাথে কথা হয়, তাদেরকে যখন বলেছিলাম যে আমি মাঝেরডাবরিতে জয়েন করেছি, তখন আমি দেখেছি তাদের একটু স্পর্শকাতর লেগেছে ব্যাপারটা। মানে মাঝেরডাবরি কোনো বাগানের কাউন্টিং এ তখন আসতো না। আমরা তখন আম অ্যাসিস্ট্যান্ট লেভেলে চাকরি করতাম। আমাদের এখানে খোলাখুলি বলতে আমার কোনো অসুবিধে নেই। এই আপনার যখন চাকরি করতে এসে আমরা দেখতাম যে এই বাগানে একটা মা মানে চা বাগানে কি হয় বিভিন্ন রকম কীটনাশক যে কেমিক্যাল মারা হয়, সে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা এসে তাদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি করবার জন্য আমাদের সাথে এসে দেখা করে। আমরা অন্যান্য বাগানেও সব বাগানে পেয়েছি। কিন্তু আমি যখন মাঝের ডেবরিতে আসলাম, মাসের পর মাস, মাসের পর মাস আমরা দেখতাম কোনো কেমিক্যাল কোম্পানি আসতো না। তো আমি তখন খবর নিয়ে দেখলাম তারা আসতো না এই ভয়ে যে এই বাগানে আসলে এই বাগানের যে কন্ডিশন আছে, এই বাগানে পেমেন্ট পাবে কিনা নিশ্চয়তার মধ্যে নাই। হ্যাঁ? তো এই অবস্থা ছিল। আজকে সেখান থেকে মাঝের ডাবরি আমরা গর্বের সাথে আনন্দের সাথে আমি বলতে পারি যে বিকেলবেলা আমি যখন অফিসে গিয়ে বসি, তখন ডক্টরদের চেম্বারের বাইরে যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের লম্বা লাইন থাকে, আমার সাথেও কেমিক্যাল কোম্পানির লোক দেখা করবার জন্য লম্বা লাইন দিয়ে বসে থাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আমি এতটায় আসবো, এতটায় আসবো। তো আমরা কতটা রিভার্স হয়েছি সেটাতেই আমার মনে হয় একটা এক্সাম্পল আপনার মনের মধ্যে বুঝে গেছেন যে আমরা কোথা থেকে রিভার্স হয়েছি। যেখানে কেউ আমাদেরকে দেখতে আসতো না, সেখান থেকে আমাদের কাছে তাদের প্রোডাক্টকে নিয়ে সামনে আনার জন্য, বিক্রি করবার জন্য প্রত্যেকদিন এভরিডে সন্ধ্যার সময় আমার এখানে ৮টা-১০টা কেমিক্যাল কোম্পানির লোক আমার কাছে ওয়েট করে আমার সাথে দেখা করবার জন্য। স্যার এই যে আপনার কথা থেকে আসলো মাঝের ডাবরি মানে দুটো তিনটে এর মধ্যে ওটা মাঝখানের টি স্টেট, তাই সেটা মাঝের, আর ডাবরিটা আপনি বলেই দিলেন। হুম। তো সেই মাঝের ডাবরি কতটা জায়গা জুড়ে বিস্তৃত? মাঝের ডাবরি চা বাগান টোটাল আপনার ১২০০ একর, ১২০০ একর জমি নিয়ে বিস্তৃত আছে। এই ১২০০ একরের মধ্যে লেবার লাইন আছে, ফ্যাক্টরি আছে, বাংলোজ আছে এবং প্লান্টেশন আছে। তো আমাদের গার্ডেনটা একটু অন্য ধরনের আছে কারণ আমাদেরটা একটা মেন গার্ডেন, একটা দমনপুর ডিভিশন, একটা জিতপুর ডিভিশন, দুটো ডিভিশন একটু আউট ডিভিশন আছে, একটু আউট। মাঝখানে বুক চিরে রেল লাইন এবং বক্সা ফিডার রোড দুটো একটা রাস্তা এবং রেল লাইন গেছে। রেল লাইনের ও পাশে হচ্ছে দুটো ডিভিশন, এ পাশে হচ্ছে মেন ডিভিশন, ফ্যাক্টরি অফিস। তো ১২০০ একর নিয়ে বিস্তৃত। এই সারাউন্ডিং এরিয়া বলতে গেলে আপনার ৬-৭ কিলোমিটার হবে। তো অনেকটাই তো বড় এরিয়া। অবশ্যই। আর যতটা আমি দেখেছি আপনাদের চা বাগান একদম বক্সা টাইগার রিজার্ভের সাথে লাগোয়া। তো বন্যপ্রাণীর তো একটা প্রবেশের একটা ইয়ে থাকেই। তো সেই জিনিসগুলোকে আপনারা কেমন ভাবে দেখছেন, বা আপনাদের সাথে কি এরকম হিউম্যানের আর অ্যানিমেলের কনফ্লিক্ট হয়েছে? বহু হয়েছে কনফ্লিক্ট, মানে অনেক স্মরণীয় ঘটনা আছে। আম মানে ওগুলো মানে এখনো গা শিউরে ওঠে এরকম অনেক ঘটনা আছে। চা বাগানে দেখুন, চা বাগানের দিনের বেলা তো সেরকম কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম। ২-১টা হয়েছে লেপার্ডের সাথে। বাকি এলিফ্যান্টের সাথে কনফ্লিক্টটা সবসময় রাতের বেলায় হয়। এমনও দিন গেছে যে আমার মনে আছে পরিষ্কার, আমি তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম। রাতের বেলা আমি গার্ডেনে রাউন্ড দিতে গেছি। আমার ছোট ছেলে তখন ছোট ছিল। আমাদের একটা ক্লাসিক জিপসি গাড়ি আছে। সেটাতে করে গার্ডেন রাউন্ড দিতে গেছি রাত্রেবেলা ৯টা ৯:৩০ বাজে। আমি যখন গেছি একটা সেকশনে ৪০টার উপরে হাতি চারদিকে মোরলেস আমাকে ঘিরে ধরেছে। মোরলেস। ছেলে আমার সাথে, আমি আর ছেলে। আমরা আর কেউ নেই। মানে কাউকে চিৎকার করলেও ডেকে পাওয়া যাবে না। আর সেই সময় মোবাইলের যুগটা খুব রেয়ার। মোবাইল তখন
জাস্ট মানুষ কিনছে, সবার কাছে মোবাইলও নেই। সেখানে সাহস করে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। না হাতির কোনো ক্ষতি হয়েছে, না আমাদের কোনো ক্ষতি হয়েছে। তো হাতি, লেপার্ড, হরিণ, বাইসন, ভাল্লুক, জংলি শুয়োর, এগুলো আমাদের রেগুলার প্র্যাকটিস। গত বছর তো দীর্ঘ ১ বছর আমাদের গার্ডেনে অন্তত ১০-১২টা লেপার্ড ছিল এবং ওখানে লেপার্ড তার মা এখানে বাচ্চাও দিয়েছিল। তারাও যতক্ষণ বড় না হয় ততক্ষণ মারাও পাহারা দিয়েছে। একটা বছর আমাদেরকে এই লেপার্ডকে আমাদের দেখে শুনে রাখতে হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টও প্রত্যেকটা পদে পদে আমাদেরকে হেল্প করে এবং তাদের সাধুবাদ দিতেই হয়। যেহেতু আমরা বক্সা টাইগার রিজার্ভের সাথে একই বাউন্ডারিতে শেয়ার করি, তারা কিন্তু সবসময় চেষ্টা করে আমাদেরকে সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য, আমাদের ওয়ার্কারদেরকে ভালো রাখার জন্য তারা চেষ্টা করে। আমরাও আজ পর্যন্ত সজ্ঞানে কোনো বন্য জন্তু জানোয়ারের উপরে আমাদের বাগানের তরফ থেকে, কোনো ওয়ার্কারের তরফ থেকে কোনো আক্রমণ হয়েছে বলে আমার নলেজে নেই। কিন্তু বন্যপ্রাণীদের থেকে আপনাদের ওয়ার্কারদের উপর কি কোনো হামলা হয়েছে? হ্যাঁ, সেটা দুটো হয়েছে। ওয়ার্কার না, দুটো হয়েছে, দুটোই নন ওয়ার্কার ছিল। দীর্ঘ ধরুন ২০০৬-৭ টাতে হবে, ওই সময় একটা হয়েছিল। আর ২০২২-এ একটা হয়েছে। দুবার হয়েছে। দুটোই আমাদের গার্ডেনের মধ্যে নয়, আমাদের যে ওয়ার্কারদের লাইন আছে, যেটাকে এক কথায় লেবার লাইন বলে, ওই লাইনে কি হয়, এলিফ্যান্টরা কি হয় আপনার, ওই যেরকম চা বাগানের লোক, ওই হাড়িয়া একটা প্রচলন আছে, নিশ্চয়ই আপনি জানেন। সেই ওই হাড়িয়ার গন্ধে ওরা ওয়ার্কার লাইনে চলে যায়। কারো যদি ঘরে কখনো কোনো হাড়িয়া টাড়িয়া থাকলো, তখন ওই জায়গায় গিয়ে ওরা অ্যাটাক করার চেষ্টা করে। আমরা এটাকে বহুবার দেখেছি। আমরা আমাদের ওয়ার্কারদেরও সচেতন করেছি। তারপরেও নন ওয়ার্কারও আছে, বাগানেতে কিছু নন ওয়ার্কারও থাকে। তাদের দ্বারাই এই ঘটনাটা ঘটেছে এবং ২ জনই মারা গেছে। মানে হাতির আক্রমণে মারা গেছে। এবং যতগুলো ইনসিডেন্ট হয়েছে আমি দেখেছি, 99% হচ্ছে হয় আপনার ওই হাড়িয়া, আর না হলে তাদের বাড়িতে কাঁঠাল পেকেছে, তখন গিয়ে অ্যাটাক করেছে। এরকমই হয়, খাবারের খোঁজে যায়। কখনো কখনো গম, কেউ রেশনের গম তুলে রেখেছে ঘরের মধ্যে, সেই গম খাওয়ার জন্য রান্নাঘরটাকে ভেঙে নিয়ে গমটা খেয়ে চলে আসলো। এগুলো অনেক ইনসিডেন্ট হয়েছে। অনেকগুলোই আছে, তবে দুটো বড় ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা দুটোই। বাকি তো আজ পর্যন্ত আর কোনো কিছু হয়নি। স্যার, ফরেস্ট ডিপার্টমেন্টের আপনি বললেন, সাধুবাদ জানালেন। তো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আপনারা কিরকম কিরকম সহায়তা পান? দেখুন, যারা হাতির আক্রমণে যাদের প্রাণ গেছে, তাদের দুটো ফ্যামিলির থেকেই, একটা ফ্যামিলি তো একদম রিসেন্ট ২০২২-এ হওয়ার জন্য তার ছেলেকে চাকরি দেওয়া হয়েছে এবং আর্থিকভাবে সহযোগিতা করেছে। আর আগে ২০০৬-৭ যেটা ছিল, ওটাও আর্থিক সহযোগিতা পেয়েছে। চাকরিটা আমার নলেজে নেই। কিন্তু এখন সরকারের হয়তো নতুন আইন হয়েছিল। তো চাকরি, ফরেস্ট গার্ডে তার ছেলে কিন্তু চাকরি করছে এবং ভালোই আছে। একটা ভালো কম্পেনসেশনও পেয়েছে। একটা মাঝের ডাবরি টি গার্ডেন একটা অনেক বড় এরিয়া নিয়ে। তো আপনার ম্যান পাওয়ারও তো নিশ্চয়ই প্রচুর দরকার। আপনি বললেন লেবার লাইনের কথা। তো আপনাদের যেখানে মানে লেবারের থাকার জন্য আপনারা এত বড় বড় জায়গা করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের লেবার সংখ্যা কত? পার্মানেন্ট আর নন পার্মানেন্ট মিলিয়ে? মানে লেবারের সংখ্যা হচ্ছে, পার্মানেন্ট হচ্ছে ৮১০ জন আছে আমাদের। হ্যাঁ। আর টেম্পোরারি নিয়ে প্রত্যেকদিন ১০০০-১৫০০ লোক কাজ করে আমাদের বাগানে। প্রত্যেকদিন। আচ্ছা। মানে ইন অ্যান্ড এভারেজ ১৫০০ লোক করে। কখনো কখনো ফুল সিজনে সেটা ২০০০ও ছুঁয়ে যায়। তাহলে স্যার, এই ২,০০০ লোক প্লাস আপনাদের ম্যানেজমেন্টের টিম, এই টিমকে তো একমাত্র আপনি লিড করেন এই জায়গাটাতে। তো আপনি অ্যাজ এ লিডার হিসেবে মানে কি কি গুণ তাদের মধ্যে দেখতে চান, বা কি কি জিনিস তাদের মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে চান যাতে তারা মোটিভেট থাকে? দেখুন, আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে টিম ওয়ার্ক হচ্ছে সবচেয়ে জরুরি কাজ। সেখানে টিম ওয়ার্কের মধ্যে আমার ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু করে আমার ওয়ার্কার, এটা একটাই টিম আমি মনে করি।
কারণ ম্যানেজিং ডাইরেক্টর যদিও গার্ডেনে থাকে না, কিন্তু তার ইনপুট ছাড়া, তার সহযোগিতা ছাড়া একটা বাগান কখনোই ভালো রান করতে পারে না। তার কারণ হচ্ছে সময়ে অসময়ে আমাদের যে কোনো ইনপুট এমডির পারমিশন নিয়েই তো ইনপুট আনতে হয়, এবং তার উদার মানসিকতার জন্যই আমরা আজ পর্যন্ত এই 22-23 বছরে আমি কোনো রকম সমস্যার সম্মুখীন হইনি, কোনোদিনও না। আর আপনি যে কোশ্চেনটা করেছেন, কোশ্চেনটা বলতে গেলে দেখুন, টিম গেমে বিশ্বাসী আমি। ওয়ার্কারদের মোটিভেট করার, ওয়ার্কাররা কাজ করে, তাদেরকে পাশে দাঁড়ানো, তাদের কাজ করে তো তারা পয়সার বিনিময়ে, কিন্তু তাদেরকে মানে কাজ ছাড়াও কিছু ব্যাপার থাকে যেখানে ওদেরকে পাশে দাঁড়ানো। কারো কোনো বিপদ হলো, মেডিকেল হলো, কারো কোনো স্কুলিং এর প্রবলেম হলো, কারো কোনো অন্যান্য ব্যাংকিং কোনো পেপারসের কাজের দরকার পড়লো, এইসব কাজের জন্য এগুলো আমাদের কাজ নয়, কিন্তু আমরা সবসময়, আমি মনে করি আমরা একটা ফ্যামিলিতে আমি হেড অফ দ্য ফ্যামিলি। তো যেহেতু আমি হেড অফ দ্য ফ্যামিলি, আমার দায়িত্ব যে আমার ফ্যামিলিতে কারো যাই প্রবলেম হোক, ছোট হোক বড় হোক, তার পাশে দাঁড়ানোটা, তার পিছনে ঢাল হয়ে দাঁড়ানো, তাহলেই হচ্ছে সে নিশ্চিন্তে কাজ করবে, তাহলেই কাজের পরিবেশ থাকবে। একদম এটাই কাজের পরিবেশের মূল মন্ত্র হওয়া উচিত। একদমই ঠিক। স্যার, আপনি আপনাদের স্টাফদের জন্য ওয়েলফেয়ার কি কি কাজ করে থাকেন? ওয়েলফেয়ার দেখুন, আমাদের 1961 প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের স্ট্যাটিউটরি কিছু বেনিফিট ওয়ার্কারদের দিতে হয়। সেগুলো আমরা সব সময় মতো দেই। যেমন ফায়ারউড আছে, ছাতা, ত্রিপাল, চপ্পল, বিভিন্ন কিছু আছে, মেডিকেল, এগুলো আমরা দেই। তারপরেও আমরা ওয়ার্কারদেরকে যেগুলো খুব বেশি পরিমাণে আমরা নজর দেই, পার্টিকুলারলি আমি ওয়ার্কারদের স্বাস্থ্য নিয়ে, হেলথ ব্যাপারটা আমার কাছে খুব প্রায়োরিটি। কারণ একটা ওয়ার্কার তখনই ভালো পারফর্ম করবে, সে স্বাস্থ্যই সম্পদ, আমরা সবসময় বলি একটা কথা। হেলথ যদি ভালো থাকে, সব ভালো হবে। তো যেমন আপনি এই যে দেখুন, আপনার টেবিলে আপনি আমার জন্য রেখেছেন, সব ফ্রুটসের থালা সাজিয়ে রেখেছেন। তো আপনার হচ্ছে হেলথ কনসাস হতে হবে। আমি সবসময় আমার ওয়ার্কারদেরকে হেলথ নিয়ে সবসময় অ্যাওয়ার করি। ওদের অ্যাওয়ারনেস ক্যাম্প হয় ইয়ারলি। আমরা অনেক বড় মেগা হেলথ ক্যাম্প করি, বাইরের থেকে প্রচুর ডাক্তার আসে। আমি এরকম অনেক ক্যাম্প করিয়েছি আমাদের বাগানে। কলকাতার থেকে নামি দামি ডক্টরদের এনে তাদেরকে ক্যাম্প করিয়েছি, যাতে তারা সেই ডাক্তারদের সহযোগিতায় আমার বাগানের ওয়ার্কাররা, একটা ওয়ার্কারের তো কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করার ক্ষমতা নেই, তো এরকম অনেক ক্যাম্প আমরা করেছি। রেগুলার বেসিসে আমরা প্রত্যেক বছর মেগা হেলথ ক্যাম্প করি। সেখানে আই ক্যাম্প হয়। আই ক্যাম্প বছরে 2-3 বার আমি লায়ন্স ক্লাবের সাথে আমি নিজে জড়িত আছি। সেই জন্য লায়ন্স ক্লাব থেকে আই ক্যাম্প করা হয়, ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়। গতকালকেও একটা ঘটনা ঘটেছে, একজনের অপারেশনের ব্যাপার ছিল লায়ন্স ক্লাবে। তো আমি চিঠি লিখে দিয়েছি, ওর ফ্রি অপারেশন আজকে হবে। তো এগুলো হচ্ছে আমাদের সামাজিক দায়িত্ব, দায়বদ্ধতা। কারণ আমি মনে করি একটা ফ্যামিলির গার্জেনের অনেক রেসপন্সিবিলিটি থাকে। কাজ করতে গেলে ভুল আমাদেরও হতে পারে, কখনো নিশ্চয়ই হয়। যে কাজ করে তারই ভুল হয়, যে করে না তার তো ভুল হয় না। হয়তো আমাদেরও কাজের ক্ষেত্রে চলার রাস্তাতে কিছু কিছু কোথাও কোথাও ভুল ভ্রান্তি হতেই পারে। আমি প্রত্যেক দিনই শেখার চেষ্টা করি, কিন্তু আমি সবসময় চাই যে আমরা ফ্যামিলি হিসাবে থাকবো, ফ্যামিলি হিসেবে থাকি। আমার ওয়ার্কার আমার সম্পদ, কারণ ওয়ার্কার যদি না থাকে আমরা নো হায়ার। সেই জন্য এই ওয়ার্কারকে কিভাবে রাখা যায়, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, এইগুলোর দিকে আমরা বেশি ওয়েলফেয়ারে নজর দিই। স্যার, যেহেতু আমি আবার একটু পিছনে একটা টপিকে চলে আসি। যেহেতু আপনাদের বাগান একদমই বক্সা ঘেঁষোয়া, তো বন্যপ্রাণী আসে, তার অনেক ইনসিডেন্ট আপনিও বললেন। তো সেই একটা পরিবেশে, সেই একটা মানে ভয়ঙ্কর পরিবেশে, আমি ভয়ঙ্কর কথাটাই উল্লেখ করব, তার কারণ এখানে প্রাণহীনের একটা
হুম মানে হুম প্রাণ চলে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সেই রকম জায়গায় ওয়ার্কারদেরকে নিয়ে যায় কাজ করানোর মতন কি মোটিভেশন আপনি তাদেরকে দেন? যাতে ওয়ার্কাররা ওই রকম সিচুয়েশনেও কাজ করে? দেখুন, ওয়ার্কারদের ভরসা দিতে হয় যে আমরা যেহেতু টাইগার রিজার্ভের পাশে আছি, বন্য জন্তু জানোয়ার ওয়াইল্ড লাইফ এলিমেন্ট আসবেই আসবে, ওকে আমরা প্রোটেক্ট করার ক্ষমতা আমাদের নাই, কোনো আইনেও নাই, যেহেতু খোলা বাউন্ডারি। তো সেখানে আসবে, ওদেরকে বোঝাই আমরা, সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি সবসময়, যে ওয়ার্কাররা যখন কাজে যায় তখন আমরা দাঁড়িয়ে থাকি, আমি দাঁড়াই, আমার ডেপুটি ম্যানেজার আছে, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা আছে, এরা কেউ না কেউ ডিউরিং দ্য ওয়ার্কিং টাইমে শুরুতেই আমরা গিয়ে দাঁড়িয়ে পড়ি। তাতে কি হয়, ওয়ার্কাররা একটা মনোবল পায় যে আমাদের গার্জেন আছে, বড় সাহেব আছে, কিছু হবে না, কিছু হলে উনি দেখবে। তারপরেও আছে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা লিয়াজও মেনটেন করে প্রত্যেক দিন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক আমাদের এখানে সারাদিন যখন প্লাকিং কাজ হয়, ফরেস্ট ডিপার্টমেন্ট ৩ জন ৪ জন ৫ জন স্টাফ অল টাইম হোল ইয়ার দিয়ে রাখে। আজকে তো স্যার আপনি আপনার কথাতেই একটা কথা বলি যে আপনি লিডারশিপের কথা বলছেন। আজকে জেনজিদের কাছে একটা খুব বড় আশা হচ্ছে বা বড় আশা বা বড় স্বপ্ন বলতে পারেন যে তারা নিজস্ব একটা ফাউন্ডেশন করবে। তো সেক্ষেত্রে এটা লিডারশিপ একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তার কারণ আমরা আমরা এমন একটা যুগে আছি যেখানে ইনফরমেশন অনেক। বাট কোনটা মিস ইনফরমেশন, কোনটা কারেক্ট ইনফরমেশন সেটাকে বোঝাটা কিন্তু খুব দায় আমাদের জন্য। তো আমি আপনার থেকে জিজ্ঞাসা করব লিডারশিপের জন্য মূল মন্ত্র কি? দেখুন, লিডারশিপের মূল মন্ত্র হচ্ছে টিমের উপরে ভরসা রাখতে হবে। টিমের উপরে ভরসা রাখতে হবে। টিমের উপরে আমার আস্থা ভরসা থাকতে হবে এবং টিমকেও আমার উপরে ভরসা রাখতে হবে। সেই ভরসাটা অর্জন করবার জন্য আমাকে আমার জায়গায় সৎ থাকতে হবে। আমাকে আমার জায়গায় সততা থাকতে হবে এবং আমার প্রত্যেকটা পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে, যাতে মানে ওই প্রত্যেকটা পদক্ষেপের জন্য আমার থিংকিংটা সবসময় যেন থাকে যে ফর দ্য ওয়ার্কার, বাই দ্য ওয়ার্কার। এই পজিটিভ থিংকিংটা যদি থাকে তাহলে আম মানে আপনার একটা ইন্ডাস্ট্রি চালানো কোনো ব্যাপার না। পজিটিভ থিংকিং নিয়েই আপনাকে এগোতে হবে এবং সবসময় মাথায় থাকতে হবে আমরা বিজনেস করতে এসেছি। বিজনেসের পাশাপাশি আমার এই ওয়ার্কার হচ্ছে আমার সম্পদ। এই সম্পদকে লালন পালন করতে হবে। সেজন্য আমার থিংকিং সবসময় হয় আমরা হচ্ছি ফর দ্য ওয়ার্কার, বাই দ্য ওয়ার্কার। এই ওয়ার্কারদেরকে আমাদের আস্থা অর্জন করতে হয়। তারা সবসময় ভাববে যে আমার যদি কিছু হয়, রাত্রি ২টো হোক আর ১২টা হোক আর সকাল ৬টা হোক, বড়া সাব আছে। এই ভরসাটা আমরা জোগাড় করতে পেরেছি। এটা একদিনের কাজ নয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি বলেন কালকে গিয়ে আমি কোথাও গিয়ে ভরসা, না, ওটা হয় না। ভরসা জেতার জন্য স্যাক্রিফাইসের দরকার আছে। আমাকেও স্যাক্রিফাইস করতে হবে, ওদেরকেও স্যাক্রিফাইস করতে হয়। বোথ সাইড স্যাক্রিফাইস করলেই ভরসা জোগাড় করা যায়। যদি সম্পদ নিয়ে আসি, আপনার কথায় সম্পদ আসলো। তার মানে আপনার কাছে ২ টো সম্পদ। একটা ওয়ার্কার, একটা আপনার হেলথ। তা আপনি আপনার হেলথকে মেইনটেইন করেন কেমন করে? আমার নিজের হ্যাঁ, আমার নিজের হেলথ নিয়ে তো একটা সময় হয়তো আমি নিজেকে হেলথ নিয়ে অতটা চিন্তা ভাবনা করতাম না। কিন্তু গত ৫-৬ বছর ধরে আমি একটু হেলথ কনসাস হয়েছি। আমি খুব আর্লি রাইজ, ঘুম থেকে ৪:৩০টার সময় ঘুম থেকে উঠি এভরিডে। আজ পর্যন্ত আমার কাছে একটা খুব এটা আমার কাছে খুব স্যাটিসফ্যাকশন এর জায়গা। আমি কোনোদিনও অ্যালার্ম ইউজ করি না ঘড়িতে। কোনোদিনও না। আমার ক্লকটা এমনভাবে সেট করা আছে, ওই ৪:৩০, ৪:৩৫, ৪:২৫ এ প্রত্যেকদিন আমার ঘুম ভেঙে যায়। সে শীত হোক, বর্ষা হোক আর গরম হোক, ঘুম ভাঙবেই। এই যে বায়োলজিক্যাল ক্লক, এই বায়োলজিক্যাল ক্লকটা আমাকে খুব স্যাটিসফ্যাকশন দেয়। সেইজন্য কি হয়, আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। উঠে আমার একটা ছোট উম কুকুরও আছে।
তারপরে আমি প্রত্যেকদিন একটু শরীর চর্চা সময় মতো সকাল সকাল শরীর চর্চা করে আমি কাজে যাই। আর আমি একটু খাওয়া দাওয়ার প্রতি আমি খুব কসাস। আমি কখনো ফাস্ট ফুড খাই না, কখনোই খাই না। আমাকে কেউ কখনো দেখতে পারবে না যে ফাস্ট ফুডে খেতে। আহ, আর আমি গত কিছু বছর ধরে আমি রাইস রুটি এগুলো ছেড়ে দিয়েছি, পুরোপুরি রাইস রুটি ছেড়ে দিয়েছি। এই ফ্রুটস, ভেজিটেবল, ফিশ, মটন, চিকেন সবই খাই, কিন্তু পরিমাণ মতো। গ্রেভি আমি খাই না। ফ্রুটস ফ্রুট ভেজিটেবল তো নর্মাল খাবার খাই, কিন্তু ফিশ আর মটনটা আমি সবসময় একটু হালকা খাওয়ার চেষ্টা করি, গ্রেভি না খেয়ে। ওটাও খেতে হয় কারণ প্রোটিন তো ভাত বা শরীরে রুটির দিতে হয়। কোয়ান্টিটিটা কতটা খান? জিরো। ভাত রুটি একদম জিরো। মানে আপনি ভাত খান না? না, ভাত রুটি ব্রেড কিছু না। পুরোটাই হচ্ছে পুরোটা হচ্ছে ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড হাবিজাবি যেগুলো। প্রত্যেকদিন আমি ডিম খাই, 2-3টা করে ডিম খাই। ডিম কি গোটাটাই খান নাকি শুধু সাদা না পোর্শনটা? না, পুরোটাই খাই, পুরোটাই খাই। তবে আমি অ্যানিমেল প্রোডাক্ট খুব কম খাই, খুবই কম। মানে অ্যানিমেল প্রোডাক্ট আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। অল্প কিছু টক দই আমি অল্প কিছুটা খাই। তাছাড়া আর কোনো অ্যানিমেল প্রোডাক্ট খাই না। না পনির ফনির, দুধ ফুধ কিচ্ছু খাই না। সারাদিনে ক লিটার জল খাওয়া হয়? দেখুন, আমি অ্যালকালাইন ওয়াটার খাই। আমরা বাড়িতে বানিয়ে আমার বাংলোতে অ্যালকালাইন ওয়াটার তৈরি করা হয় প্রত্যেকদিন। অ্যালকালাইন ওয়াটার খাই। আমি 4 লিটার জল খাই, 3 লিটার 4 লিটার, সেরকম কোনো বাধ্যবাধকতা অ্যালকালাইন নেই। ওয়াটারটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। অ্যালকালাইন ওয়াটারটা মানে কাচের পাত্রে লেবু, শসা, পুদিনা পাতা, আহ, আর কাঁচা লঙ্কা, গাজর, বিট এগুলো কেটে একটা কাচের পাত্রে আপনাকে রেখে দিতে হবে 12 ঘন্টা জলে ভিজিয়ে। 12 ঘন্টা পর থেকে ওই জলটা আপনাকে খেতে হবে। দ্যাটস অ্যালকালাইন ওয়াটার। আর এটা বেনিফিটস কি কি আছে স্যার? অ্যালকালাইন ওয়াটার অনেক বেনিফিট আছে শরীরের জন্য, অনেক হেলথ হেলথ বেনিফিট অনেক কিছু আছে। আপনার দেখবেন জলই হচ্ছে মেইন জিনিস। জল যদি ভালো জল আপনি খেতে পারেন, আপনার শরীরের অনেক সিস্টেম নর্মাল কাজ করবে, অনেক কাজ করবে সিস্টেম। স্যার চা বাগান নিয়ে তো আপনার অনেক এক্সপিরিয়েন্স। স্যার এই চা বাগানকে আপনি ভবিষ্যতে কোথায় দেখছেন আর কি আপনি ভবিষ্যতে? দেখুন, চা বাগান আর ডাবরি দুটো সামঞ্জস্য নয় এই মুহূর্তে বলতে গেলে। চা বাগানের ভবিষ্যৎ যদি বলতে চান, খুব বেশি উজ্জ্বল আমার নজরে পড়ছে না। তার কারণ হচ্ছে মূল কারণ যেটা, চায়ের যা প্রোডাকশন আছে ইন্ডিয়াতে, প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন এটা উল্টো জায়গায় চলে যাচ্ছে। প্রোডাকশন বেশি, কনজাম্পশন কম। তো এটার থেকে কাটিয়ে ওঠার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে, এক্সপোর্ট মার্কেট বাড়াতে হবে, পলিসি চেঞ্জ করতে হবে, অনেক রকম ব্যাপার আছে, ওটা লম্বা ব্যাপার আছে। কারণটা কি, এখন ওই প্রজেক্ট গার্ডেন যেটা বলি আর কি আমরা, 55% প্রোডাকশন প্রডিউস দিচ্ছে ওরা, আর 45% হচ্ছে আমরা। তো এই 55% যারা প্রোডাকশন দিচ্ছে তাদের হাতে তারা হচ্ছে ছোট ছোট সব প্রজেক্ট গার্ডেন, প্রত্যেক দিনই বাড়ছে। তো যার জন্য প্রোডাকশন যখন বেশি হয়ে গেছে, ইকোনমিক্সের ভাষায় যোগান বেশি, চাহিদা কম। আর যখন জিনিসের দাম, একটা প্রোডাকশন জিনিসের দাম তখনই ভালো থাকে যখন চাহিদা বেশি, যোগান কম। তো সেটা খুব ভালো জায়গায় যাবে নিয়ার ফিউচার আমার মনে হয় না, টাইম লাগবে। সবাই চেষ্টা করছে, আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি। আর ডাবরি বলতে গেলে, দেখুন ডাবরি আমরা কিছুদিন আগে বুঝতে পেরেছি যে শুধুমাত্র চা বানিয়ে চায়ের আপনার প্যাকেজিং করে আমি চায়ের প্যাকেট করলাম, অকশনে বিক্রি করে দিলাম, এইভাবে ইন্ডাস্ট্রি চলবে না। আপনাকে ডাইভার্সিফিকেশনে যেতে হবে।
তো ডাইভার্সিফিকেশনটা আমরা আমাদের কোম্পানি আমরা মিলে চিন্তা ভাবনা করলাম যে আমরা নিজেদের ব্র্যান্ডকে এস্টাবলিশ করে ডাইরেক্ট মার্কেটিংয়ে যাব। এই ভাবনা থেকেই আমাদের আজকে ওই যাত্রা শুরু হয়েছিল। আজকে এখানে এসে আমরা এসছি। এখন তো বাস স্টপে দাঁড়িয়ে আছি। অনেক দূর যাওয়া বাকি আছে আমাদের। আমরা বিলিভ করি যে আমরা অনেক দূর যেতে পারবো। মাত্র একটা স্টপ থেকে আরেকটা স্টপে এসে দাঁড়ালাম। তো এখন স্কোপ আছে। প্যাকেজিং এ কম্পিটিশন যেমন আছে, স্কোপও আছে। প্রচুর কম্পিটিশন আছে। কিন্তু স্কোপও আছে। আপনার যদি সততা, কোয়ালিটি যদি ঠিক থাকে, স্কোপ আছে। স্যার, আলিপুরদুয়ারের আমরা অনেক বা আলিপুরদুয়ার সংলগ্ন অনেক এরিয়াতে অনেক চা বাগান আমরা দেখছি বা দেখি এখনো বন্ধ প্রায়। সেই জায়গায় দাঁড়ায় আপনাদের ডাবলি এতটা মানে ব্লামিশ কেমন করে? এটা বলতে গেলে দেখুন, চায়ের বাজার তো খারাপই আছে। তো আপনাকে একটু আগেই বললাম যে ডাইভার্সিফিকেশন, আমরা প্যাকেজিং এ গেছি, ডাইরেক্ট মার্কেটিং। আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো আউটলেট আছে, নিজস্ব আউটলেট। আমাদের চা অনলাইনে পাওয়া যায়। আহ, মানে পুরো ইন্ডাস্ট্রি দেখতে গেলে হাতে গোনা একটা দুটো কোম্পানির বাগান আছে, একটা দুটো চারটা কোম্পানি আছে যারা নিজেরা মার্কেটিং করে, চা তৈরি করে নিজেরা। খুব কম আছে, খুব কম, দু চারটা পাওয়া যাবে। তো যারা আছে তারা ভালোই টিকে আছে। তো আমরাও সেই পথেরই পথিক, যে আমরা ডাইরেক্ট মার্কেটিং এ গেছি এবং এখানে গিয়ে কম্পিটিশনের বাজার প্রচুর আছে। থাকলে পরেও আপনি যখনই ডাইরেক্ট মার্কেটিং এ যাবেন, দুটো সুবিধা আছে। আমি আমার কাস্টমারকেও 10 পয়সা কমে দিতে পারবো, আমিও 10 পয়সা, মানে আমি তো মিডলম্যান কার কিছু দিচ্ছি না, আমি ডাইরেক্ট মার্কেটিং করছি। তো আমিও 10 পয়সা এক্সট্রা কামাতে পারবো, আর 10 পয়সা আমি আমার কাস্টমারকেও ডাইরেক্ট সুবিধা দিতে পারবো। আর দেখুন, কোয়ালিটি থাকলে আজকে না হোক কাল আমরা দাঁড়িয়ে যেতে পারবো। হ্যাঁ, এটা ঠিক। এই কথার পাশাপাশি একটা কথাই আসে, আজকাল ডিজিটাল যুগ। শুধুমাত্র ভালো চা বানালে এবং আপনি প্যাকেজিং করলেন, তাতে আপনার কিন্তু মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে ব্র্যান্ডিং করতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগ। আপনাকে ব্র্যান্ডিং এ আপনাকে, কারণ কি, হিন্দিতে একটা কথা আছে, जो दिखता है वही बिकता है। তো এই जो दिखता है बिकता है, এটা তো আমরা জোর দিয়েছি। কারণটা কি, সোশ্যাল মিডিয়াতে যদি আপনি পুরো অ্যাক্টিভ না থাকেন, লোক ভুলে যাবে। লোক ভুলে যাবে যে এটাও একটা ব্র্যান্ড আছে কিনা। কারণ প্রত্যেক দিনে একটা দুটো করে নতুন ব্র্যান্ড লঞ্চ করছে, এভরিডে। সেখানে প্রোঅ্যাক্টিভ যদি সোশ্যাল মিডিয়াতে আমরা না থাকি, এটা কিন্তু হবে না। স্যার, এই প্রোঅ্যাক্টিভনেসটা আপনারা মেনটেন করছেন কেমন করে? সেটা আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, না, তা তো অবশ্যই, কিন্তু আমি এই পুরো ব্যাপারটা আপনার প্রোঅ্যাক্টিভ, দেখুন, আমাদের পুরো কোম্পানির পুরো টিম আছে, ফ্রম বম্বে টু আলিপুরদুয়ার। পুরো সোশ্যাল মিডিয়ার টিম আছে, তারা কাজ করছে। আমাদের ডাইরেক্টররা নিজেরা এটার মধ্যে ইনভলভ আছে। ইনভলভ থেকে এটাকে সরাসরি ইনভলভ থেকে আমরা এই মার্কেটিংটাকে দিনের দিন এক্সপ্লেন করার চেষ্টা করছি। স্যার, আজকালকার দিনে শুধু তো আপনার কথাতেই আসলে শুধু প্রোডাক্ট থাকলে হবে না, মার্কেটিংটাও একটা নেসেসারি। তো যারা আজকে মানে ডাব্লিউ তো ইজ এ বিগ প্লেয়ার আলিপুরদুয়ারে। তো যারা ছোট ছোট ব্যবসায়ী বা যারা মাঝারি ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে আপনার এটা নিয়ে আপনি কি বলবেন? তাদের জন্য কি বলবেন? যারা ছোট ব্যবসায়ী বা যারা মাঝারি ব্যবসায়ী, তাদের জন্য কিসের মার্কেটিং ব্যবসায়ী? যে কোনো রকম ব্যবসায়ী, জেনারেল, কোনো আচ্ছা, স্পেসিফিক না। তো তাদের যে কোনো বিজনেসেরই এখন ব্র্যান্ডিং, মার্কেটিং একটা মূল মন্ত্র হয়ে গেছে, প্রাইম ফ্যাক্টর। আপনি যত ভালোই কিছু করেন, তার প্রেজেন্টেশন, তার মার্কেটিং যদি প্রপার না থাকে, লোক নেবে না। এটা আপনাকে ছোট হোক আর বড় হোক, ওটা আপনাকে রেগুলার বেসিসে মনিটরিং এ রাখতে হবে। না হলে কিন্তু ফিউচার আপনার খুব মানে টাফ আছে আমার মনে হয়। কারণটা কি, মানুষ প্রত্যেক দিন
সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ থাকে সবাই, এত অ্যাক্টিভ থাকে, যার জন্য প্রত্যেক দিন নতুন নতুন ব্র্যান্ড বাজারে লঞ্চ করছে। যখন বাজার আমি যাচ্ছি, তখন আমি যদি আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে আমার যেটা নজরে পড়ছে সেটা নিয়ে চলে আসলাম আমি। কারণ টেস্টটা ফ্যাক্টর করে না, যে দেখতে হবে বিকতে হয়। টেস্ট ফ্যাক্টর করে একটা 2% 5% লোকের উপরে, বাকি তো যে দিকতে হবে বিকতে হয়। ওই জন্য মার্কেটিং, ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, আমি বলবো মানে ব্র্যান্ডিং এবং এবং মার্কেটিং যদি প্রোঅ্যাক্টিভ না থাকে কেউ, তাহলে সেই কোম্পানিকে দাঁড় করা এই মুহূর্তে খুব চাপের ব্যাপার। স্যার এইটা রিলেটেডই আমি আপনাকে একটা কোশ্চেন করবো। সেটা হচ্ছে যে, যে কোনো একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ইতিহাসটা যখন আমরা কোনো ভিডিওর মাধ্যমে বা সিনেমেটিক মাধ্যমে বা ডকুমেন্টারির মাধ্যমে আমরা তুলে ধরি, সেটাতে ব্র্যান্ডের প্রতি কাস্টমারের ট্রাস্ট বিল্ডিংটা যে হয়, সেটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আরেকবার বলুন কোশ্চেনটা। মানে যে কোনো রকম ভিডিও যখন আমরা তৈরি করি কোনো ডকুমেন্টারি ব্র্যান্ডের উপরে, সেটার ইতিহাসটা বা সেটার যে ওনার বা ফাউন্ডার আছে তাদের সব ইয়েটা, সেটার পিছনে তখন মানে কাস্টমার যেটা ট্রাস্ট বিল্ড হওয়ার, সেটা নিয়ে আপনি যদি কিছু বলেন। দেখুন, সেটা কি একটা অ্যাকচুয়ালি একটা কাজে দেয়? একটা প্রোডাক্ট, অবশ্যই একটা প্রোডাক্ট, তার প্রোডাক্টের যদি ইতিহাস মানুষের মধ্যে তুলে ধরা হয়, তাহলে আমার মনে হয় বলেন, বলেন। তো প্রোডাক্ট যদি মানুষের মধ্যে তুলে ধরা হয়, তাহলে মানুষের আগ্রহ বাড়ে। আগ্রহ বাড়ে যেমন ধরুন আজকে মাঝের ডাবরি, সে একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে কোথায় ছিল একটা সম্মিলিত প্রচেষ্টা, মালিক পক্ষ থেকে শ্রমিক সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা এসছে। এটা তো জানে না বাইরের লোক। যখন জানবে তখন লোকের মনে আগ্রহ বাড়বে যে এই কোম্পানি শুধু ব্যবসা করতে আসেনি, এই কোম্পানি কিছু ওয়েলফেয়ার কাজ করছে, সমাজের জন্য কিছু করছে। যেমন আমরা মাঝের ডাবরি, আপনি নিশ্চয়ই জানেন যে আলিপুরদুয়ারে মাঝের ডাবরি ইটসেলফ, বাগান তো অনেক আছে ডুয়ার্সে, প্রচুর বাগান আছে। আমরা সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে আমরা গত 2 বছর ধরে আলিপুরদুয়ার জেলার সবচেয়ে বড় ম্যারাথন আমরা করছি আলিপুরদুয়ার জেলা পুলিশের অর্গানাইজেশনে আমাদের আর্থিক সহায়তায়। গত 2 বছর ধরে সফলতার সাথে হচ্ছে, হাজারের উপরে কম্পিটিশন জয়েন করছে। আমরা কিছুদিন আগে এখানে বিরাট বড় একটা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম, আপনি নিশ্চয়ই জানেন। এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি কাজের মধ্যে আমরা জড়িত থাকি। আমরা এই আলিপুরদুয়ারে আমাদের গর্বের বুক ভিলেজ, পশ্চিমবঙ্গের প্রথম বুক ভিলেজ, এই বুক ভিলেজেও আমরা চেষ্টা করেছি বুক ভিলেজের পাশে থাকার জন্য, এবং প্রতিনিয়তই থাকি আমরা, আগামী দিনেও থাকবো। এটা আমরা দায়বদ্ধ অঙ্গীকার। কারণ কি, আমাদের শুধু ব্যবসা করবার জন্য আমরা আসিনি, আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, সমাজের জন্য করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা প্রত্যেক বছর চেষ্টা করি, সব সময় চেষ্টা করি কিছু কিছু স্পেশাল কাজ করবার জন্য, যেটা মানুষের কাজে লাগবে, সত্যিকারের আপামর মানুষের কাজে লাগবে, সেগুলো আমরা করি। এটাই হচ্ছে আপনার মানুষকে প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে আগ্রহ বাড়িয়ে দেওয়ার একটা আপনি ভাবতে পারেন যে মানুষ আকৃষ্ট হয় যে এই কাজগুলো একটা কোম্পানি যখন করে তার মধ্যে সততা আছে। ব্র্যান্ড বিল্ডিং ফ্যাক্টরটাতে সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আর কি কি জিনিস কাজে দেয়? সোশ্যাল মিডিয়ার সাথে আপনি পোস্টারিং এগুলো কাজে দেয়, কিছু কাট আউট ফাট আউট এইসব কিছু দেয়। কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে আজকালকার দিনে, মানুষ পেপারও অতটা পড়ে না,
টিভি তো খোলেই না, খেলা টেলা ছাড়া মানুষ টিভি খোলেই না। তো সব সময় হাতে সোশ্যাল মিডিয়া থাকে, যার জন্য মানুষের সুবিধা হয় এবং ওটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে ভালো পন্থা আর কি। স্যার, এখন একটা কোশ্চেনে আসি। সেই কোশ্চেনটা হচ্ছে যে দিনের চা বাগান এবং রাত্রের চা বাগান দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখুন, দিনের চা বাগান তো কাজের মধ্যে কোলাহল থাকে, ওয়ার্কাররা সবাই কাজ করছে, আমরাও ব্যস্ত, সারাদিন দৌড়াদৌড়ি, ওয়ার্কাররাও কাজ করে সারাদিন। সন্ধে নামতেই নিস্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ পুরীর মতো হয়ে যায়। কারণ কি, চারদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সারি সারি গাছ দাঁড়িয়ে থাকে, তার নিচে চা বাগান। হ্যাঁ, একটা মায়াবী দৃশ্য। আপনি পূর্ণিমার রাতে চা বাগানে রাতের বেলা একটা মায়াবী দৃশ্য লাগে। সারি সারি দেখবেন সেট্রি আছে আমাদের কিছু, সেই সারি সারি সেট্রি, তার নিচে চা বাগান, গালিচার মতো চা বাগান বিছিয়ে আছে। ওটা একটা অন্যরকম অনুভূতি হয়। স্যার, এই পূর্ণিমার কথা আসলো যখন, পূর্ণিমা রাতের কথা, কিছু স্পেসিফিক পূর্ণিমাতে তো আপনারা মুনলাইট প্লাকিং করে থাকেন, সেটা সম্পর্কে স্যার একটু বলুন। দেখুন, মুনলাইট সিটিসি প্লাকিং, মুনলাইট সিটিসি সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর বুকে একমাত্র আমরাই করি এবং খুব সাকসেসফুলি আমরা প্রত্যেক বছরে 3 বার মুনলাইট সিটিসি প্লাগ হয়। এবং আজকে দিনে আমরা মুনলাইট সিটিসিকে আমরা ব্র্যান্ড করতে পেরেছি, মানে কোয়ালিটি এত ভালো আমরা উপহার দিতে পেরেছি মানুষকে, যার জন্য আজকে মুনলাইট, মাঝেরডাবরি মুনলাইটের একটা আলাদা বাজার আছে, নিজস্ব বাজার আছে। আমি দেখেছি আমাদের টি লাউঞ্জে কখনো থাকলে যারা আসেন তারা এসেই মুনলাইট খোঁজে, যে মুনলাইট দেন এক প্যাকেট। তো এগুলো আপনার কাজে দেয়। আর মুনলাইটের বিশেষত্বটা হচ্ছে, আপনাকে সিম্পল ওয়ার্ডে আমি বোঝাতে চাই, আপনার বাড়িতে ফুল গাছ আছে, আমার বাড়িতেও আছে। আপনি কি দিনের বেলা যখন আসলেন আপনার অফিসে, আপনি সেই ফুলের গন্ধ কখনো বুঝতে পারেন? পারেন না। রাতের বেলা যখন বাড়িতে ঢোকেন, তখন ওই ফুল গাছেরই দেখবেন প্রচুর গন্ধ হয়। তার কারণ হচ্ছে, দিনের বেলা এই যে সূর্যের আলোতে এই যে গাছের পাতা এবং ফুলের নিজস্ব যে ফ্লেভারটা, সেটা ইভাপোরেশন হয়ে যায়। যখনই সূর্যটা ডোবে, তখন ওটা আস্তে আস্তে আবার রিটেন হয়। যার জন্য হয় কি, ওই আপনার ওটা রিটেন হওয়ার জন্য আমরা ওই সন্ধ্যার সময় পাতিটাকে প্লাগ করি। প্লাগ করে সকালবেলা আমরা ওকে অ্যারেস্ট করে দিলাম, ওই ফ্লেভারটাকে অ্যারেস্ট করলাম। ওর মধ্যে অ্যারোমা থাকে, খুব ভালো অ্যারোমা থাকে এবং চায়ের যা গুণ থাকা উচিত সবগুলো গুণ ওই সময় থাকে। সকালবেলা প্লাগ করলে চা বানিয়ে, রাতের বেলা প্লাগ করে সকালবেলা ম্যানুফ্যাকচারিং করে চা বানালাম, ওই চা অন্য কোনো চায়ের সাথে তুলনা করা যাবে না, কারণ তার অ্যারোমা একদমই আলাদা হয়। স্যার, মুনলাইট এটা বাদ দিয়ে তো আপনাদের মানে অনেকগুলো ভ্যারাইটিস আছে। আমি সব ভ্যারাইটিসে যাচ্ছি না, আমি পার্টিকুলারলি দুটো ভ্যারাইটিসে যাব। একটা হচ্ছে যে আপনাদের ওয়েলনেস টি, সেই সম্পর্কে আপনার থেকে জিজ্ঞাসা করব। আর সেকেন্ড নাম্বার কথা হচ্ছে যে ওই খুব ফেমাস আমাদের আলিপুরদুয়ারে খবরে এসেছিল গোল্ড টি। গোল্ড টি, এই দুটো সম্পর্কে। প্রথমেই যেই ওয়েলনেস টি, মানে আপনি শুরু করেছিলেন সেটা দিয়ে আমিও মাঝখানে ঢুকছি, জিএনজির কথা বলছেন। এই জেনারেশনটা আমরা দেখলাম কিছুদিন ধরে চায়ের প্রতি আগ্রহ আস্তে আস্তে রিডিউস হচ্ছে। তো আমরা চিন্তা করলাম, অনেক এক্সারসাইজ করেছি যে কি করে তাদেরকে, আমাদের টি বোর্ডও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আমরা চিন্তা করলাম ইন্ডিভিজুয়ালি চেষ্টাটা জারি রাখতে হবে। তখন আমরা এই ওয়েলনেস টিটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম। ওয়েলনেস টি কি? স্লিপ ইজি, ডাইজেস্টিভ, এই যে বিভিন্ন ধরনের ওয়েলনেস টি বাজারে আমরা নিয়ে এসেছি। এই ওয়েলনেস টির মধ্যে শুধুমাত্র ইনগ্রিডিয়েন্ট মিক্স করা আছে, চা পাতার সাথে ইনগ্রিডিয়েন্ট মিক্স করা আছে, পিওর ইনগ্রিডিয়েন্ট। স্লিপ ইজি, ঘুম
মানে ঘুমানোর জন্য মানুষ কি পাতা খেতে পারে, কি রস খেলে ঘুম হয়, ওই ইনগ্রিডিয়েন্ট পাতাগুলো, ওই শেকড়গুলো, ওই ডালগুলোকে আমরা ওর মধ্যে মিক্স করছি। এইভাবে মিক্স করে ইনগ্রিডিয়েন্টটাকে রাখার জন্য কি হচ্ছে, চাটাও ভালো থাকছে এবং ইনগ্রিডিয়েন্ট গুলো ইনটেক থাকছে, ওর মধ্যে কোনো 100% কোনো মেশানো কোনো ব্যাপার নেই। যার জন্য আমরা এই করে আপনার ওয়েলনেস টি গুলোকে আমরা আস্তে আস্তে লঞ্চ করলাম। আমরা দেখছি দিনের দিন উত্তরোত্তর ওয়েলনেস টির চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস আছে যে এই যে জিএনজির যে একটা পোর্শন লোক চায়ের প্রতি অনীহা, সেটা আবার ঘুরে আসবে। কারণ আমরা আইস টিও বহু, এই গরমের দিন এখন আমরা আইস টি প্রোভাইড করছি, ভ্যারাইটিস অফ আইস টি আছে। তো এইভাবেই লোককে কাছে টানার চেষ্টা, এবং যার জন্যই এগুলো করা হয়। স্যার কোথাও না কোথাও কি তাহলে আপনারা মানে কফি রিপ্লেসমেন্ট চা করছেন? কফি রিপ্লেসমেন্ট, দেখুন চা হচ্ছে আপনি যে কোনো বুকস গুগল ঘাটে দেখতে পারেন, চা অনেক উপকারী পানীয়। মানে ভালো পানীয়ের মধ্যে চা উপরের দিকে আসে, একদম জলের পরে চা আসে। তো চা এত উপকারী আছে, মানুষ দিনে 2, 3, 4 কাপ যদি চা খায়, তার অপকারের থেকে উপকার অনেক বেশি হয়। সেই জন্য সেই চা তো উপকারী পানীয়, এই চাটা যেন সবাই খায় এবং মানুষ যেন বোঝে, তাহলে আমাদের দুটো প্রফিট আছে। মানুষকে ভালো চা খাইয়ে মানুষকে কনফিডেন্স করা, দ্বিতীয়ত হচ্ছে ঝুঁকতে থাকা চা বাগানগুলো কিছুটা উঠে দাঁড়িয়ে থাকা একটা সাহস পাবে। স্যার গোল্ডেন টি, গোল্ডেন টি, দেখুন গোল্ডেন টি খুব বহুল প্রচলিত, আমরা লঞ্চ করার পরে বহু আলোচনা হয়েছে, বহু কিছু হয়েছে। গোল্ড দুই ধরনের হয়, একটা অর্নামেন্টাল গোল্ড হয়, একটা এডিবেল গোল্ড হয়। তো আমরা এডিবেল গোল্ড দিয়ে এটা তৈরি করেছি। এটার মধ্যে রোজ পিটেল আছে, আর গ্রিন টি আছে, আর রোজ গোল্ড আছে। এই তিনটে নিয়ে আপনার রোজ গোল্ড টি তৈরি। এবং এটা সত্যি কথাই, আলিপুরদুয়ার আমরা প্রান্তিক জেলা, ছোট জেলা, আমাদেরও বাগান, ছোট বাগান। ওইসব বাগান থেকে গোল্ড টি ম্যানুফ্যাকচারিং করে বাজারে আনা, এটা অনেকটা চ্যালেঞ্জিং জব, কিন্তু আমরা কখনোই পিছিয়ে হাঁটিনি। আমরা ভেবেছি আমরা করব। আজকের দিনে আমাদের গোল্ড টির চাহিদা কিন্তু যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে। আমরা টি লাউঞ্জে আমরা রেখেছি, যথেষ্ট ভালো চাহিদা আছে। আমরা আগামী দিনে অন্যান্য লাউঞ্জগুলোতে গোল্ড টি রাখবো। স্যার এবার আমরা তো একদম মানে পাহাড় সংলগ্ন এরিয়ায় থাকি, ঠিক আছে? তো আপনার কাছে সব থেকে বেশি আপনার চোখকে শান্তি কি দেয়? পাহাড়, নদী, সেই দৃশ্য, সেই ল্যান্ডস্কেপ, নাকি আপনার চা বাগানের ল্যান্ডস্কেপ? চা বাগান অবশ্যই। ঠিক আছে স্যার, নতুন যে জেনারেশন যারা আছে, যারা বিজনেস করবে বলে ভাবছে, তাদেরকে আপনি কি বলবেন? একদম সিম্পল, একদম স্টার্ট আপ বিজনেস করা উচিত, করাই উচিত। কিন্তু স্যার আরেকটা জিনিস যেটা আমি আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আজকে ধরুন অনেকে আছে আমার সাথে পরিচিত, এরকম অনেক ভাই বন্ধু বোন আছে যাদের মাথায় হয়তো অনেক বিভিন্ন রকম আইডিয়া, ঠিক আছে? কয়েকজন একটা খুব ভালো আইডিয়া হয়তো ইমপ্লিমেন্ট করা পসিবল, কিন্তু তারা ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা পায় না। সেক্ষেত্রে তাদেরকে কি করা উচিত? তাদেরকে ব্যাংকের কাছে গেলে কি ব্যাংক সেটাকে লোন দেবে? দেখুন, সরকার এখন অনেক নতুন নতুন সুযোগ সুবিধা দিচ্ছে। এমএসএমই এর মাধ্যমে দিয়ে, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে 1 কোটি টাকা, 50 লক্ষ টাকা বিভিন্ন লোন প্রোভাইড করছে গভর্নমেন্ট। আমার মনে হয়, কারণ একটা বিজনেস শুরু করতে গেলে ইনিশিয়ালি একটা ফান্ড তো দরকার পড়বেই। ব্যাংকের মাধ্যমে তারা সরকারি অনেক সাবসিডির মধ্যে দিয়ে অনেকগুলো লোন এখন চালু হয়েছে, আগামী দিনে আরো হবে আমার মনে হয়। তো এই লোন নিয়ে রিস্ক তো নিতে হবে, বিজনেসম্যান হতে গেলে তো রিস্ক নিতে হবে। আপনি যদি ভাবেন যে মাসের শেষে আমার 1.5 লাখ টাকা স্যালারি আসলে আমি খুশি, আমি কোনো ঝুট ঝামেলা যাব না, তাহলে হবে না। বিজনেসম্যান হতে গেলে আপনাকে রিস্ক নিতে হবে। স্যার এবার
মোটামুটি কনভারসেশন তো আমাদের এই টপিকই ছিল। তো এবার স্যার আমি আপনাকে একদম শর্ট করে আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে ডাবরিকে আপনি নেক্সট 5 বছর বা নেক্সট 10 বছরে কোথায় দেখতে যাচ্ছেন? উচ্চ শিখরে। ডাবরি কি শুধু আলিপুরদুয়ারেই বর্তমান? না না, সারা ভারতবর্ষে আছে, বম্বে, দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, সব জায়গায় আছে, পাঞ্জাব, নাগপুর, বহু জায়গায় আছে। তাহলে স্যার আজকে আমরা এই এপিসোডটা এখানে শেষ করি। তো শেষের জন্য আমাদের সব অল ভিউয়ার্স এর জন্য আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার তরফ থেকে একটাই বার্তা, চায় পিও, মস্ত রহো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, Thank you, sir. নমস্কার। থ্যাংক ইউ।